মুগ্ধ আটকালো না তিতিরকে। ওর মা এসে আচমকাই ওর গালে একটা চড় মারল। মুগ্ধ আকাশ থেকে পড়ল। মা শেষ কবে ওকে মেরেছিল মনে করতে পারছে না। পিউ অবাক হয়ে চেয়ে রইল। মুগ্ধ বলল, এটা কি হলো? মা বলল, তুই মেয়েটাকে এভাবে কাঁদালি কেন? মা মাঝে মধ্যে না আমি তোমাকে বুঝেও বুঝি না। এমনিতে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকো। সারাদিন রাত আমাকে বলতে থাকো বিয়ে কর, বিয়ে কর। আর আজ তিতিরকে কাঁদিয়েছি বলে তুমি আমাকে মারলে? না বোঝার কি আছে? আমি তো তিতিরকে খুব পছন্দ করি। ওর মতো লক্ষ্মী, ধৈর্যশীল আর সংসারী মেয়ে খুব কমই হয়। ও তোর বউ হলে মরেও নিশ্চিন্তে থাকতাম। কিন্তু তিতিরের ফ্যামিলি তো কোনোদিন ওকে তোর সাথে বিয়ে দেবে না। সেজন্যই আমি তোকে বিয়ে দিতে চাই। বয়স কি কম হয়েছে? কমই তো, মাত্র 31 গেল। তোর বাপ এই বয়সে এক ছেলের বাবা হয়েছিল। হ্যাঁ কিন্তু বাবা তো। কথা শেষ করতে দিল না মা। তার আগেই বলল, আরেকটা চড় মারব এটা নিয়ে কথা প্যাচালে। মুগ্ধ থেমে গেল। মা বলল, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। মুগ্ধ বলল, কোনটা? কি হয়েছে? ও ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মা আজ আমি ওর সাথে অনেক কড়া কথা বলেছি। অনেক কষ্ট দিয়েছি ওকে। কেন? দরকার ছিল এটার। কি বলছিস তুই? মেয়েটা সারাক্ষণ ফ্যামিলি থেকে কষ্ট পায়। কোথায় তুই একটু সাপোর্ট দিবি তা না, তুই উল্টো কষ্ট দিচ্ছিস আর বলছিস দরকার ছিল। হ্যাঁ দরকার ছিল। এবার ও খুব শীঘ্রই চলে আসবে আমার কাছে। যেটা ও এতদিন পারছিল না। এত শিওর হচ্ছিস কি করে? আমি ওকে খুব ভালোভাবে চিনি মা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আজ আমি আঙুল বাঁকিয়েছি, এখন শুধু ঘি ওঠার অপেক্ষা। এজন্যই বলে ছেলেরা অমানুষ। মেয়েদের নিয়ে বাজি খেলতে ওরা একটুও ভাবে না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। ছেলেরা অমানুষই হয়। কারণ তাদের কাছে প্রিয়জনের একদিনের হাসির চেয়ে সারাজীবনের সুখটা বেশি ইম্পর্ট্যান্ট। আর তার জন্য তারা সবকিছু করতে পারে। এক বুক কান্না মুগ্ধর গলায় এসে আটকে গেল। মায়ের এবার কষ্ট হল। কাছে এসে মুগ্ধর গায়ে হাত বুলিয়ে দিল। মুগ্ধ বলল, একবার দেখেছ ওর গায়ের দাগগুলো? এমন মার মেরেছে শরীরের একটা জায়গাও বাদ রাখেনি। কি অমানুষিক নির্যাতন করেছে ভাবতেও পারবে না। মা অবাক হয়ে বলল, সে কি? কে মেরেছে? কবে মেরেছে? কই আমি তো কোন দাগ দেখলাম না। সপ্তাহখানেক আগে ওর মা মেরেছে 3 ফিট লম্বা স্কেল দিয়ে। পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। এখন কি অবস্থা জানি না। ফুলহাতা জামা পরেছে বলে দেখতে পাওনি। ইস! মায়ের চোখ ছলছল করছিল। মুগ্ধরও। মুগ্ধ বলল, যেদিন মেরেছে তার পরদিনই আমি দেখা করতে গিয়েছিলাম মা। ওকে দেখে এসে থেকে আমার মাথা খারাপ হয়েছিল। আমি সহ্য করতে পারছিলাম না। অথচ মেয়েটা হাসিমুখে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। কিভাবে পারল এরকম একটা মেয়েকে এভাবে আঘাত করতে? বলো না মা, এমন ফ্যামিলি কখনো দেখেছ তুমি? আজ মেরেছে কালের থেকে খারাপ কিছু করবে। আমি আর ভরসা করতে পারছি না ওকে ওর ফ্যামিলির কাছে রেখে আবার নিয়ে আসার অধিকারও নেই। কি করব বলো? তাই আমি এটাই চেয়েছি, হয় ও ফ্যামিলিকে ছেড়ে আমার কাছে চলে আসুক, না হয় ওর ফ্যামিলির কাছেই থাকুক। তারা মারুক কাটুক যা খুশি তাই করুক। জানবো না, অসহায়ত্বেও ভুগব না। অপশন দুটো, অথচ চুজ করতে হবে একটা। অপশন কিন্তু আমি দিইনি, ওর ফ্যামিলি দিয়েছিল, কিন্তু আমরা মানছিলাম না। খুব বড় ভুল ছিল সেটা আমাদের। যে সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক এভাবে চলতে পারে না মা। এর তো একটা শেষ হওয়ার দরকার ছিল। করে দিলাম শেষ। বাট শি উইল কাম ব্যাক। মা মুগ্ধর পিঠে হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা। বি স্ট্রং। আমি তো স্ট্রংই মা। খুব স্ট্রং, পাথরের মতো। দেখলে না, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি গড়াতে দিইনি, আজ তার চোখের 1000 ফোঁটা জল ঝরলাম। আমি সবই পারি মা। তিতির মুগ্ধর বাসা থেকে বের হয়েই একটা সিএনজি নিল। চোখের পানি মুছে শেষ করতে পারছে না। মুগ্ধ এতটা বদলে গেছে? সত্যি বদলে গেছে নাকি অন্য কিছু? মাথায় কিছু ঢুকছে না। মুগ্ধ এতটা নিষ্ঠুর কবে হলো? হ্যাঁ, অন্যদের সাথে মুগ্ধর নিষ্ঠুরতা ও আগে দেখেছে, কিন্তু ওর সাথে কি করে পারল মুগ্ধ? একবার চোখটা মুছিয়ে দিল না। ওর হাত দুটো কোমরে রাখার পরও জড়িয়ে না ধরে হাত সরিয়ে নিল। ব্ল্যাকমেইল করল। কিন্তু মুগ্ধ তো জানে তিতির শুধু বাবার জন্যই যেতে পারে না। পৃথিবীর সবাই জাহান্নামে যাক, কিন্তু মুগ্ধ কেন ওকে বুঝবে না? ওর সবকিছু বোঝার মানুষ যে এখন একমাত্র মুগ্ধই ছিল। আজ সেও কিনা বুঝে না বোঝার ভান করল। ঠিকই আছে, মুগ্ধ কত কষ্ট করেছে ওর জন্য। বিনিময়ে কিছুই তো পেল না। আর কত কষ্ট করবে?
একদম ঠিক কাজ করেছে মুগ্ধ। এসব ভাবতে ভাবতেই কাঁদছিল আর ওড়নায় চোখ মুছছিল তিতির। কিন্তু যতই মুছছে সাথে সাথে আবার ভিজে যাচ্ছে চোখ দুটো। দুপুর নাগাদ তিতির বাসায় ফিরল। বাবা, ভাইয়া নামাজ পড়তে গিয়েছে। ভাবি ড্রয়িং রুমে টিভি দেখছে, মা বোধ হয় গোসলে। নিজের ঘরে গিয়ে দরজা আটকালো তিতির। মুগ্ধর দেয়া সব জিনিসগুলো বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদল কতক্ষণ। কাঁদতে কাঁদতেই মুগ্ধর ছবি বের করল। এই একটা ছবিই আছে, নদীর পাড়ে দাঁড়িয়ে, কালো টি শার্ট পরা, চোখে সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি সুন্দর করে হাসছে। হাসিটা দেখলেই বুকের ভেতরটা ধুক ধুক করে। তিতির ছবিটাতে অসংখ্যবার চুমু খেল পাগলের মতো। তারপর মুগ্ধর পাঠানো মেসেজগুলো বারবার পড়ল। ভয়েস রেকর্ডগুলো প্লে করতেই তিতিরের এতক্ষণের নীরব কান্নাটা ভয়ঙ্কর কান্নায় পরিণত হল। চিৎকার করে করে কাঁদতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ভাবি দরজায় নক করল। কান্নার আওয়াজ পেয়ে এসেছে। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলে ভাবিকে ধরে কাঁদতে কাঁদতেই বলল, ভাবি, ভাইয়াকে একটু রাজি করাও না। তুমি বললে ভাইয়া মানবে। মুগ্ধকে ছাড়া তো আমি বাঁচব না। কেউ বোঝে না কেন? ভাবি জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে, তুমি তো জানো তোমার ভাইয়া আমার কোন কথাই শোনে না। তবু আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। মা ডাইনিং টেবিলে লাঞ্চ রেডি করতে করতে বলল, এত কান্নাকাটি কিসের? তিতির দৌড়ে গেল মায়ের কাছে। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, মা গো, আমাকে তুমি মেরে ফেলো মা। আমি আর সহ্য করতে পারছি না। মুগ্ধকে ছাড়া আমার লাইফ ইম্পসিবল। মা স্বাভাবিক মুখে বলল, তাহলে মরেই যা, আজিমপুরে রেখে আসব। তিতিরের বলতে ইচ্ছে হল, আমি কি আসলেই তোমার নিজের পেটের মেয়ে? কিন্তু বলতে পারল না। মা বলল, প্লেট, গ্লাসগুলো টেবিলে সাজিয়ে দে, যার যার জায়গামতো। তিতির দেখল 5টা প্লেট 5টা গ্লাস টেবিলের এক কোনায় রাখা। রাগ সংবরণ করতে একটা গ্লাস উঠিয়ে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলল তিতির। মা বলল, আরও 4টা আছে। তিতির প্লেটগুলো হাতে উঠিয়ে আছাড় মেরে ভাঙল। মা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে। তারপর তিতির এক হাতে সবগুলো গ্লাস ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। মা বলল, যা যা ভাঙলি সব তোর বাপের টাকায় কেনা, তাই টের পেলি না। 1 পয়সা আয় করার যোগ্যতা তো নেই, নষ্ট করার যোগ্যতা খুব ভালোভাবে আছে। যা পরিষ্কার কর। চম্পা বলল, খালা, আমি সব পরিষ্কার করতাসি। না, তুই করবি কেন? তুই কি নোংরা করেছিস? যে নোংরা করেছে সে পরিষ্কার করবে। তিতির পানিসহ পানির জগটাও আছাড় মেরে ভাঙল। তারপর ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। পায়ের মধ্যে যে কতগুলো কাচের টুকরো ঢুকেছে। প্রথম যখন ভাঙা কাচের উপর পা ফেলল তখন যা ব্যথা না লাগলো তার চেয়ে অনেক বেশি লাগলো পরের স্টেপগুলোতে। প্রত্যেকবার পা ফেলার সময় ভাঙা কাচের টুকরোগুলো একটু একটু করে ভেতরে ঢুকছিল। ঘরের দরজা লাগিয়ে ওখানেই বসে পড়ল তিতির। বাম পা টাকলের মধ্যে নিয়ে একটা একটা কাচ বের করছিল আর সেখান দিয়ে রক্ত পড়ছিল। তারপর একইভাবে ডান পায়ের নিচের কাচগুলোও বের করে ফেলল তিতির। রক্তে লাল হয়ে গেছে জামাকাপড়, ফ্লোর সবকিছু। খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে আলমারি থেকে একটা ওড়না বের করে 2 টুকরো করল। তারপর তা দিয়ে পা দুটোকে বেঁধে নিল। তারপর চোখের পানি মুছে নিল। ওর সবকিছু এখন থেকে ওরই করতে হবে। এই পৃথিবীতে আজ আর ওর বলে কেউ নেই। সবাই যার যার। সেদিন থেকেই তিতির একটা চাকরির চেষ্টা করতে লাগল। মায়ের খোঁটাটা দিনরাত শুধু কানে বাজে। দেখতে দেখতে তিতিরের মাস্টার্স শেষ হয়ে গেল। তারপর একটা চাকরিও পেয়ে গেল। প্রথম মাসের স্যালারি পেয়েই তিতির যা যা ভেঙেছিল তা হুবহু ডিজাইনের এক সেট করে কিনে নিয়ে এল। মা দেখে নির্বিকার রইলেন। এখন তিতিরের দিনকাল ব্যস্ততায় কাটে। সকালে অফিসে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। প্রায় একটা বছর পার হয়ে গেছে। সেদিনের পর আর একদিনও কথা হয়নি মুগ্ধর সাথে। না মুগ্ধ ফোন করেছে, না তিতির। বাবা মা তিতিরের বিয়ের জন্য এক ছেলেকে ঠিক করেছে, তান্নার বন্ধু, যে প্রায়ই বাসায় আসে আর তিতিরকে তার সামনে বসে থাকতে হয়। ছেলেটির নাম সুহাস। সুহাস ইঞ্জিনিয়ার, বেশ স্মার্ট, সুন্দর দেখতে, নম্রভদ্র, যেমনটা তিতিরের ফ্যামিলি চেয়েছিল। সুহাস যখন কথা বলে তিতির তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়ারও প্রয়োজন মনে করে না, শোনেই না। মুগ্ধর কথা ভাবতে থাকে। সুহাস যতক্ষণ সামনে থাকে তিতিরের মুখের দিকে হা করে চেয়ে থাকে। প্রতিদিন রাতে ফোন করে তিতির হাই হ্যালো করে ঘুমের ভান করে, তখন সুহাস নিজেই ফোন রেখে দেয়। সুহাস আর ওর ফ্যামিলি যখন প্রথম দেখতে আসে তিতিরকে তখনই পছন্দ করে ফেলে। আর সুহাসের মা ওকে আংটি পরিয়ে দেয়।
সেদিনই সুহাসকে তিতির মুগ্ধর কথা সবটা খুলে বলেছিল। সব শোনার পরও বলেছিল, আমি এসব আগে থেকেই জানি। তান্না বলেছিল আমাকে, আপনি সব জেনেও আমাকে বিয়ে করবেন? সুহাস হেসে বলেছিল, হ্যাঁ, না করার তো কারণ দেখছি না। বিয়ের আগে রিলেশনশিপ সবার থাকে। আমারও গার্লফ্রেন্ড ছিল, এনিহাও ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন আমি কি তার জন্য চিরকুমার হয়ে বসে থাকব? সেটা তো আর সম্ভব না। আমাদের রিলেশনশিপটা আজকালকার টিপিক্যাল রিলেশনশিপের মতো ছিল না, অন্যরকম ছিল। আমি কখনোই ভুলতে পারবো না ওকে। এরকম মনেই হয় তিতির, কিন্তু বিয়ের পর সব অন্যরকম হয়ে যায়। সময় সব ঠিক করে দেয়। কিছুই ঠিক হবে না, আমি জানি। আপনি কি এটা মেনে নিতে পারবেন যে আপনার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে? তুমি বয়সেই বড় হয়েছ তিতির, বাট স্টিল ইউ টক লাইক আ টিনেজার। যাই হোক, আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না। আগে ওর বিয়ে হবে, তারপর আমি বিয়ে করব। ততদিন অপেক্ষা করতে পারবেন? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারব। প্রথম দিনেই এরকম সিনেমার ডায়ালগ দিচ্ছেন কি করে? ওয়েল, প্রথম দিন হতে পারে আমাদের দেখা হওয়ার, কিন্তু আমি তোমাকে অনেকদিন আগেই দেখেছিলাম। তখন তুমি বোধহয় ভার্সিটিতে পড়ো কেবল। সেদিনই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তিতির আর কথা বাড়ায়নি, শেষে বলেছিল, ঠিক আছে, অপেক্ষা করেন। ওর বিয়েটা হয়ে গেলেই আমাদেরটাও হবে। ওকে আমার কোন তাড়া নেই, আমার শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু আজও তিতির প্রতিটা রাত মুগ্ধর সাথে কথা বলার তৃষ্ণা মেটায় পুরনো ভয়েস রেকর্ডিং শুনে। আদরের তৃষ্ণা মেটায়, পুরনো আদরের স্মৃতিগুলো রোমন্থন করে। কোনোদিন এসব ভেবে খুব ভালো লাগে, কোনোদিন আবার প্রচণ্ড কান্না পায়। কোনোদিন মিটিমিটি হাসে, কোনোদিন কাঁদে। মাঝে মাঝে ভাবে একটা মিরাকল কি হতে পারে না? এভাবেই কাটছে তিতিরের জীবন। আর মুগ্ধর প্রতিটি দিন কাটে অফিসের কাজের ব্যস্ততায়। আর রাত কাটে তিতিরকে ভেবে। একমাত্র মুগ্ধর বালিশটাই জানে মুগ্ধর চোখেরও জল গড়ায়। আজও মুগ্ধ অপেক্ষায় আছে তিতিরের। মুগ্ধ ঘুমিয়েছিল। দিনটি শুক্রবার, অফিস নেই, তাই বেশিক্ষণ ঘুমানো। হঠাৎ বুকের ভেতর কোন তপ্ত ছোঁয়া অনুভব করতেই চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখল তিতির ওর বুকের মধ্যে শুয়ে আছে। মুগ্ধ তিতিরকে আরও ভালো করে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে লাগল। এ আর নতুন কি, মুগ্ধর প্রতিদিনকার স্বপ্ন। কিন্তু হঠাৎই মনে হলো তাপটা যেন বেশি। আবার চোখ মেলে তাকালো, ঘুমটাকে ঝেড়ে ফেলে আবার তাকালো। এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। প্রচণ্ড গরম তিতিরের শরীর, কপালে, গলায় হাত দিল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তিতিরের। মুগ্ধকে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে তিতির হেসে ঘোর লাগা অসুস্থ স্বরে বলল, আমি চলে এসেছি। মুগ্ধ বলল, চলে এসেছ মানে? আর এত জ্বর নিয়ে এলেই বা কিভাবে? তিতির মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে জ্বরের ঘোরেই বলল, তোমার এই স্লিপ্পি ভয়েসটা না খুব সেক্সি। কতদিন পর শুনলাম। আমি খাবো। মুগ্ধ অবাক হয়ে চেয়ে রইল তিতিরের দিকে। তিতিরের শরীর প্রচণ্ড গরম, চোখগুলো লাল হয়ে আছে, অসংলগ্ন কথাবার্তা বলছে। ও বোধ হয় জ্বরের ঘোরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি, তাই চলে এসেছে। জ্বর কমলে, ঘোর কাটলে তো চলেই যাবে। শুধু শুধু মায়া বাড়াতে এল মেয়েটা। এই দাও না, খাবো তো। মুগ্ধর ঘোর কাটল, বলল, কি দেব? তোমার ঘুমু ঘুমু ভয়েসটা। ভয়েস কি খাওয়া যায় পাগলি? হুম, খাওয়া যায়। আচ্ছা, তোমাকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। একথা বলেই তিতির মুগ্ধর গলায় একটা গভীর চুমু খেল। মুগ্ধর চোখ দুটো আবেশে বুজে গেল। বুকের ভেতরটা কাঁপছে। প্রায় 1 বছর পর ভালোবাসা এমন কেন হয়? আজ এত বছর পরেও মনে হয় যেন প্রথম স্পর্শ। কিছুক্ষণ পর তিতির টায়ার্ড হয়ে মুগ্ধকে ছেড়ে বালিশে মাথা রাখল। মুগ্ধ বলল, একা একা কেন এলে? আমাকে ফোন করতে, আমি নিয়ে আসতাম। তিতির সে কথার কোন উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে ঝুলে ঝুলে বলল, এই আমকে আজকেই বিয়ে করবে? সে সব পরে হবে, আগে বলো এত জ্বর নিয়ে এলে কেন? তোমার কাছে না এলে আমার জ্বর কি কোনোদিনও ভালো হতো? হতো না। এখন তোমার কাছে এসেছি, এক্ষুনি ভালো হয়ে যাব। কথাগুলো বেঝে বেঝে যাচ্ছিল। সেই পুরনো অনুভূতি। বৃষ্টির ফোঁটাগুলো যেমন একটার উপর একটা পরে লাফালাফি করে, তেমনটাই ওর বলা প্রতিটি শব্দ একটার উপর আরেকটা পরে লাফালাফি করছে দুরন্ত বালিকার মতো। র গুলো শোনাচ্ছে অনেকটা ল এর মতো। বাচ্চা একটা। মুগ্ধ বলল, তুই এত পাগলি কেন রে? তুমি একটা পাগল যে, তাই আমি একটা পাগলি। বলেই হিহি করে হেসে দিল তিতির। মুগ্ধর মনে হল এ যেন হাসি নয়, প্রচণ্ড গরমের তাপদাহের পর কালবৈশাখীর উন্মাদ হাওয়া। হাসতে হাসতে তিতির পড়ে যাচ্ছিল।
মুগ্ধ দুহাতে তিতিরকে আলিঙ্গন করে চোখের দিকে তাকিয়ে বলল, চোখ মুখ এত শুকিয়ে গিয়েছে কেন? খাও না ঠিকমতো। খাওয়া মজ্জা না, থাপ্পড় দিব একটা ধরে। তিতির আবার হাসল। মুগ্ধ বলল, সকালেও নিশ্চয়ই কিছু খাওনি। খেয়েছি তো। কি খেয়েছ? তোমার ঘুমু ঘুমু ভয়েস। উম্মম্মম্ম, ইয়াম ইয়াম, মজ্জা মজ্জা। মুগ্ধর হাসি পেল। বলল, চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নাহ নাহ নাহ, আমি তোমাকে খাবো। মুগ্ধ এবার না হেসে পারল না। বলল, আমাকে তো খালি পেটে খেতে পারবে না। আগে কিছু খেয়ে নাও, তারপর আমাকে খেও। ওহ তাই তো, মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। হুম, তুমি শুয়ে থাকো, আমি আসছি। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে রুম থেকে বের হল। বের হতেই দেখল স্নিগ্ধ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মুগ্ধকে দেখেই স্নিগ্ধ জিজ্ঞেস করল, ভাইয়া ভাবির কি অবস্থা? দেখে খুব অসুস্থ লাগছিল। ওর মারাত্মক জ্বর। আমারও দেখে সেটাই মনে হচ্ছিল। আমি দরজা খুলতেই ভাবি বলে, স্নিগ্ধ আমি একেবারে চলে এসেছি। আসল ঘটনা কি ভাইয়া? আমাকেও তাই বলছে। গড নোজ কি হয়। বলো কি, ওর ভাই যদি আবার ঝামেলা করে? করলে করুক, রাস্তার কুকুরদের আমি ভয় পাই না। কিন্তু তিতিরের উপর অত্যাচার করে এটাই আমার ভয়। সেটাই তো ভাইয়া। আর আম্মুও ঢাকায় নেই এই সময়ে। মা যেন কবে আসবে? পরশু আসার কথা। আচ্ছা আমি কথা বলে নিচ্ছি মায়ের সাথে। আর পিউ কোথায়? পরশু আপুর র্যাক ডে না, এরেঞ্জমেন্ট করছে। কাল রাতে না বলল সকাল সকাল ও বেরিয়ে যাবে। আমি ঘুম থেকে ওঠার আগেই ও চলে গেছে। ওহ, আচ্ছা ঠিক আছে। বুয়া এসে নাস্তা বানিয়ে দিয়ে গেছে। তুমি আর ভাবি খেয়ে নাও। হুম। মুগ্ধ দেখল ডাইনিং টেবিলে কিছুই নেই। স্নিগ্ধ বলল, নাস্তা রান্নাঘরে বোধ হয়। মুগ্ধ রান্নাঘরে ঢুকল। হটপটে রুটি রাখা, পাশেই সবজি আর ডিমের অমলেট। মেজাজটাই খারাপ হয়ে গেল। কে বলেছে বুয়াকে এত আগে আগে অমলেট করতে? সব পান্তা হয়ে গেছে। মুগ্ধ ঠান্ডা অমলেটগুলো ফ্রিজে ঢুকিয়ে দুটো কাঁচা ডিম বের করে পোচ করতে করতেই তিতির চলে এল রান্নাঘরে। পেছনে থেকে মুগ্ধকে জড়িয়ে ধরতেই মুগ্ধ চমকে উঠল। বলল, আরে, তুমি অসুস্থ শরীরে রান্নাঘরে কেন আসলা রে বাবা? আমি আর তোমাকে ছাড়া আর থাকব না, তাই চলে এসেছি। জানো আমি এতদিন তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। এ কথা বলে কেঁদেই ফেলল তিতির। মুগ্ধ চুলা বন্ধ করে পেছনে ফিরে তিতিরের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরল। বলল, আমি জানি, আর আমিও জানি যে তোমারও কতটা কষ্ট হয়েছে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, হয়েছে, এবার খেয়ে নাও পাখিটা। তিতির মুগ্ধর বুকে কামড় দিতে লাগল। মুগ্ধ বলল, আরে কামড়াচ্ছ কেন? তুমি যে খেতে বললা আমাকে পড়ে, আগে রুটি খাও। চলো রুমে চলো। তিতির কেবিনেটের উপর উঠে বসল। তারপর পা ঝোলাতে ঝোলাতে বলল, আমি যাব না, এখানে বসে খাবো। এখানে গরম। রুমে চলো। আজ আমি কোথাও যাব না। হুমায়ুন আহমেদ স্যারের এই বইটা পড়েছ? পড়েছি বাবা। চলো তো। আজ আমি কোথাও যাব না। এখানে বসে খাবো, না হলে খাবো না। অবশেষে মুগ্ধ তিতিরের কথাই মেনে নিল। রান্নাঘরে বসেই তিতিরকে খাইয়ে দিল। তিতির বলল, আমাকে ডিম দিবে না? জানো না আমি ডিম খাই না। আচ্ছা এই দেখো, শুধু সবজি দিয়েছি। তিতির মুখে নিয়ে বলল, এই সবজিটা একদম মজা হয়নি। পচা পচা পচা। আমি খাবো না। আরে বাবা, পচা না, তোমার জ্বর তাই মজা লাগছে না। মা রান্না করলে অনেক মজা হয়। দমন পচা হয় না। মা কোথায়? মাকে দেখছি না কেন? আমি মায়ের কাছে যাব। তিতির নেমে গেল। মুগ্ধ হাত ধরে থামিয়ে বলল, এই শোনো, মা বাসায় নেই, কুমিল্লা গিয়েছে। সে কি? তাহলে আমাদের বিয়ে কি করে হবে? স্নিগ্ধ গিয়ে নিয়ে আসবে। আচ্ছা। হাসি ফুটল তিতিরের মুখে। তিতির আবার বসল। তারপর বলল, এই তুমি না আগে পুরোটা ডিম একবারে মুখে নিয়ে খেতে? হুম। এখন খাও না, আমি দেখব। মুগ্ধ তাই করল। তিতির হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। মুগ্ধ ধরে ফেলল আর তিতির মুগ্ধর বুকে মাথা রেখে বলল, তোমার বুকটাতে এত শান্তি কেন? ভালবাসো যে অনেক, তাই। শুধু সেজন্য নয়। তাহলে? তোমার বুকে ম্যাজিক আছে। ওটা তোমার বুকেও আছে। তিতির ওড়না সরিয়ে জামার ভেতরে তাকিয়ে তাকিয়ে বলল, কই দেখি না তো। আমারটা দেখতে পাও না তো? হুম, কারণ ম্যাজিক অলওয়েজ ইনভিজিবল হয়। ওহ, এবার রুমে চলো, তোমার ঘুম দরকার। চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় সারারাত এক ফোঁটা ঘুমাওনি। আমার কাছে আসবে বলে শুধু ভোর হওয়ার অপেক্ষা করেছ। হুম,
তুমি মনের কথা বুঝতে পারো। তুমি খুব ভালো। আচ্ছা এবার চলো। তিতির ওর সেই বিখ্যাত স্টাইলে মুগ্ধর গলা ধরে ঝুলে ঝুলে বলল, তাহলে আমাকে কোলে নাও। কোলে করে নিয়ে চলো রুমে। আচ্ছা এটুকু কষ্ট করে হেঁটে চলো। রুমে গিয়ে কোলে নিচ্ছি। না, আমি হাঁটতে পারি না। তোমার কোল মজা, ওই জন্যই তো রুমে গিয়ে কোলে নিব। ড্রয়িং রুমে স্নিগ্ধ বসে আছে। ওর সামনে কি করে কোলে নেই বলো? তাহলে কি হয়েছে? ওরও তো শিখতে হবে। ও যদি তোমার মতো না হয় তাহলে ওর গার্লফ্রেন্ড কষ্ট পাবে না? ওরও শিখতে হবে কিভাবে গার্লফ্রেন্ডকে কোলে নিতে হয়। মুগ্ধ অবাক হয়ে বলল, পাগলামি করে না বাবা, ও আমার ছোট ভাই না? আমি ওর সামনে এটা করতে পারি? তাও ঠিক, কিন্তু ওর শিখতে হবে তো। ওর শিখতে হবে না, ও পেকে ঝুনা হয়ে গেছে। আমি এতদিনেও যা করতে পারিনি ও অলরেডি ওর গার্লফ্রেন্ডের সাথে তা করে ফেলেছে। তুমি কিভাবে জেনেছ? ও তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি। ওহ, তাহলে হেঁটেই যাচ্ছি। কিন্তু প্রমিস করো, রুমে গিয়েই কোলে নিবে। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, রুমে চলোই না, কোল থেকে নামাবই না। অবশেষে মুগ্ধ বোঝাতে সক্ষম হল এবং তিতির হেঁটেই রুমে গেল। রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়েই মুগ্ধ তিতিরকে কোলে নিল। তারপর মুগ্ধ ওকে কোলে নিয়ে রুমের ভেতর হাঁটতে হাঁটতে বলল, আমার তিতির পাখিটার যে এখন একটু ঘুম দরকার। তাহলে আমাকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত যাও। মুগ্ধ তাই করল। তিতির বিছানায় শুয়ে বলল, তুমিও শো আমার সাথে। শুচ্ছি দাঁড়াও, আগে তোমাকে একটা ওষুধ খাইয়ে নেই। না, আমি ওষুধ খাবো না, ওষুধ খুব বাজে হয়। মুগ্ধ তিতিরের পাশে বসে বলল, না খেলে তোমার সাথে শুব না। তুমি খুব পচা। দাও ওষুধ দাও। মুগ্ধ ওকে একটা প্যারাসিটামল আর পানি দিল। তিতির বলল, এত বড় ওষুধ, খেতে গেলে আমি মরে যাব। ওকে, আমি ব্যবস্থা করছি। মুগ্ধ ওষুধটাকে ভেঙে 4 টুকরা করে দিল। তিতির সেগুলো একটা একটা করে খেল। তারপর মন খারাপ করে বলল, জানো বাবা সবসময় বড় ওষুধগুলো আমাকে ভেঙে দিত। মুগ্ধ বলল, বাবারা তো এমনই হয়, কিন্তু আমার বাবা সবচেয়ে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে। মুগ্ধ উঠে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাও? আসছি। মুগ্ধ এক বালতি পানি নিয়ে এল। যখন তিতিরের মাথায় পানি ঢালছিল তখন তিতির বলে উঠল, এই তুমি আমার চুল ধুয়ে দিচ্ছ? হুম। তুমি কি আমাকে গোসলও করিয়ে দেবে? মুগ্ধ হেসে বলল, প্রয়োজনে দেব। কবে দিবে? যেদিন প্রয়োজন পড়বে। কবে প্রয়োজন পড়বে তা তো জানি না। মাথায় পানি দেয়া শেষ করে মুগ্ধ নিজের টাওয়াল দিয়ে ভালো করে তিতিরের মাথাটা মুছে দিল। তিতির তো আহ্লাদে আটখানা। তারপর মুগ্ধ যখন টাওয়াল মেলে দিতে বারান্দায় গেল তিতির তখন বলল, আমি তো ওষুধ খেয়েছি, এখন তো শো। বালতিটা রেখে এসেই শুচ্ছিরে বাবা। মুগ্ধ যখন তিতিরের ডানপাশে শুয়ে পড়ল, তিতির মুগ্ধর গলা ধরে বলল, এই তুমি আমাকে বিয়ে করবে না? কিছু তো বললে না। তোমাকে বিয়ে করার জন্যই তো এত কিছু করলাম। অবশ্যই করব। আমি তোমার বুকে ঘুমাবো। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মুগ্ধর আসলে টেনশন হচ্ছিল, তিতির যখন সুস্থ হবে তখন তো চলে যাবে, কিছুই করতে পারবে না মুগ্ধ। এতদিন ওকে ছেড়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছিল যা আজ ভেঙে দিল। এবার ও যখন চলে যাবে ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। কেন এলো? কিছুক্ষণ পর তিতির মাথা উঠিয়ে বলল, শোনো আমরা কখন বিয়ে করব, আজকে সন্ধ্যায় নাকি আজকে রাত্রে? ঘুমিয়ে ওঠো আগে। ওষুধ খেয়েছ তো জ্বর কমে যাবে, তখন বলবো। না এক্ষুনি বলতে হবে। না এখন ঘুমাতে হবে। তিতির মুগ্ধকে অবাক করে দিয়ে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, তুমি আসলে আমাকে বিয়েই করতে চাও না। আমি বুঝছি এবার। আরে পাগলি, না না এ কথা কে বলল? আমি সব ছেড়ে সারা জীবনের জন্য চলে এলাম আর এখন তুমি বলছো বিয়ে করবে না? মুগ্ধ তিতিরকে খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না বাবা, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করার জন্যই তো কত কষ্ট করলাম, বোঝো না তুমি? কিন্তু তুমি সুস্থ না হলে বিয়ে কি করে করব বলো? আর মায়েরও তো আসতে হবে। তুমি একটু ঘুমিয়ে ওঠো, তারপর এগুলো নিয়ে আলোচনা করব। ওহ আচ্ছা, এই তো আমার লক্ষ্মীটা। একটু অবুঝ হলেও বোঝালে সব বোঝে। তিতির একটা বিস্ময় করার হাসি দিল। তারপর মুগ্ধ তিতিরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রইল। তিতিরের জ্বর মনে হচ্ছে আরও বাড়ছে। মুগ্ধর বুকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, তবু খুব শান্তি লাগছে মুগ্ধর। পরম শান্তি।
অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মুগ্ধ যখন ভাবল তিতির ঘুমিয়ে পড়েছে তখনই তিতির মাথা উঠিয়ে বলল, এই দেখো না, আমার ঠোঁট ফেটে কি হয়েছে। মুগ্ধ বুঝল তিতির কি চাইছে। কোন কথা না বলে আস্তে করে তিতিরকে উপরে উঠিয়ে ঠোঁটে আলতো চুমু খেল। দুপুরবেলা তিতির ঘুম থেকে উঠল। ওর এখন জ্বর নেই, রুমে একা শুয়ে আছে। যতদূর মনে পড়ে ও মুগ্ধর সাথে শুয়েছিল। মুগ্ধ কোথায় গেল? ঘর থেকে বের হয়ে কাউকে দেখতে পেল না। রান্নাঘরে যেতেই দেখল মুগ্ধ রান্না করছে, পিউ হেল্প করছে। তিতিরকে দেখতে পেয়েই পিউ এসে ওকে জড়িয়ে ধরল। বলল, ভাবি। তিতিরও পিউকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? যেমন তেমন ছিলাম গো, তোমাকে দেখে খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তিতির পিউয়ের গালে একটা চুমু দিল। পিউ বলল, ভাবি, সত্যি চলে এসেছ? পার্মানেন্টলি? হ্যাঁ। মুগ্ধ তাকালো তিতিরের দিকে। তিতিরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল তিতির। পিউ তিতিরের কপালে হাত দিয়ে ভাইয়ের দিকে ফিরে বলল, ভাইয়া, ভাবির কিন্তু এখন জ্বর নেই। মুগ্ধ বলল, এখন তাহলে ওর কথা গ্রহণযোগ্যতা পাবে। তিতির মিটিমিটি হাসতে লাগল। পিউ বলল, ভাইয়া তোর আর কিছু লাগবে? না, রান্না অলমোস্ট কমপ্লিট। আমি তাহলে গোসলে যাই। আচ্ছা, যা। পিউ রান্নাঘর থেকে বের হয়ে যেতেই তিতির মুগ্ধর পাশে এসে দাঁড়াল। মুগ্ধ তিতিরের কপালে হাত দিয়ে বলল, বাহ, জ্বর নেই দেখছি। কয়দিন ধরে জ্বর তোমার? 4 দিন। এতদিনের ওষুধগুলো কি আগের মতো ফুলের টবে গিয়েছে? হ্যাঁ, ঠিক হয়নি। ওষুধ খেলে আরও আগে সুস্থ হয়ে যেতে। ওষুধ ভেঙে দেয়ার কেউ ছিল না। বাবা ছিল, কিন্তু দেয়নি। হয়তো ভেবেছে আমি বড় হয়েছি, এখন খেতে পারব। মুগ্ধর রান্নাটা ততক্ষণে পুরোপুরি শেষ। চুলা বন্ধ করে হাত থেকে গ্লাভস খুলে রাখল। তারপর আচমকা তিতিরের হাত ধরে একটানে বুকে নিয়ে জড়িয়ে ধরল। তিতিরও ধরল। এতক্ষণে মুগ্ধর মনে হল তিতিরকে ও পেয়েছে। কারণ তিতির এখন সজ্ঞানে। মুগ্ধ ওই অবস্থাতেই তিতিরকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি সত্যি চলে এসেছ তিতির? হ্যাঁ, সত্যি এসেছি। আর যাবে না তো? না, মরে গেলেও আর যাব না। বাসায় কি বলে বেরিয়েছ? কিছু না, শুধু একটা মেসেজ করে দিয়েছি ভাইয়াকে। কি লিখেছ? লিখেছি আমি মুগ্ধর কাছে চলে যাচ্ছি। আজ আমরা বিয়ে করব। তান্না কি রিপ্লে দিয়েছে? ভাইয়া লিখেছে, আর কোনোদিনও ফিরে আসবি না। আমার বোন একটু আগের মেসেজটা দেয়ার সাথে সাথে মারা গেছে। বাবা মাও মেসেজটা দেখে বলেছে তাদের মেয়ে মৃত। তারপর আমি আর কোন রিপ্লে দেইনি। এই মেসেজ কখন দিয়েছ? সকালে। মুগ্ধ এবার তিতিরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুহাতে ওর মুখটা তুলে চোখে চোখ রেখে বলল, কি করে আসতে পারলে বলো তো? ভয় করেনি? না, শুধু খারাপ লেগেছে। কি করব, যত কিছুই করি না কেন এখন আর তাদের খুশি করতে পারি না। অন্যদিকে তোমাকে ছেড়েও থাকতে আর পারছিলাম না। তাই শেষমেশ তোমার কথাই মেনে নিলাম যে বিয়ের পর একদিন না একদিন মেনে নেবে। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার উপর এটুকু বিশ্বাস আমার ছিল। আর এজন্যই আমি তোমার সাথে সেদিন ওরকম নিষ্ঠুর আচরণ করেছিলাম। সেদিনের জন্য আমাকে তুমি মাফ করে দিও তিতির পাখি। আমি পরে সেটা বুঝেছিলাম। সেদিনের ব্যবহারের জন্য রাগ নেই তো? না, তোমার যদি আদর করার অধিকার থাকে তো রাগ, শাসন এবং খারাপ ব্যবহার করার অধিকারও আছে। সেদিন খুব কষ্ট পেলেও পরে বুঝেছিলাম আমি। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আজ আমার জীবন সার্থক। এবার বলো কবে বিয়ে করব? কাল। কাল কেন? আজই বিয়ে করব আমি। কাল হয়ে গেলে আর বিয়ে করব না। কেন? কি থেকে কি হয়ে যায় ঠিক নেই। তাহলে তো মোটেও তাড়াহুড়ো করে বিয়ে করাটা ঠিক হবে না। কখনো যেন তোমার মনে না হয় যে তুমি এভাবে চলে এসে হুট করে বিয়ে করে ভুল করেছ। আজ সারারাত চিন্তা করো আর তোমার ফ্যামিলি কি অ্যাকশন নেয় দেখো। তাছাড়া মাকে ছাড়া শুধু আমি তুমি তো বিয়ে করতে পারবো না। আজ স্নিগ্ধকে পাঠাচ্ছি মাকে নিয়ে আসার জন্য। কাল এলেই বিকেলে আমরা বিয়ে করব। ঠিক আছে? ওহ, মা কোথায় গিয়েছে? মুগ্ধ মনে মনে হাসল। একবার বলা সত্ত্বেও ভুলে গেছে তিতির। জ্বরের ঘোরে ছিল কিনা, নিশ্চয়ই তখনকার অনেক কথাই ভুলে গিয়েছে। বলল, কুমিল্লা গিয়েছে। ওহ, আচ্ছা ঠিক আছে, তাহলে কালই। লাঞ্চের পর পিউ আর তিতির বিয়ে নিয়ে টুকটাক প্ল্যানিং করছিল। বিকেলেই স্নিগ্ধ রওনা দিয়ে দিল কুমিল্লার উদ্দেশ্যে। তারপর পিউ বলল, ভাইয়া আমার একটু বেরোতে হবে। কোথায় যাবি আবার? উফ ভাইয়া, আমি তো বড় হয়েছি না, আমার অনেক পার্সোনাল কাজ থাকতে পারে। ওহ, আচ্ছা আচ্ছা যা। পিউ চলে যাওয়ার পর মুগ্ধ তিতিরকে বলল,
তোমার ননদ তো আমাদের প্রেম করার সুযোগ করে দিয়ে গেল, কিন্তু অসুস্থ মানুষের সাথে কি প্রেম করব আমি? কই, এখন তো আর আমি অসুস্থ না, তাই না? মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে হাঁটা শুরু করল। প্রায় পুরো ফ্ল্যাট চক্কর দেয়া শেষ। তখন তিতির জিজ্ঞেস করল, কি হলো তোমার, কোলে নিয়ে ঘোরাঘুরি করছো যে? সে কি, তুমিই না সকালবেলা কোলে ওঠার জন্য লাফাচ্ছিলে? তিতির তো আকাশ থেকে পড়ল। ইস, কখন? হ্যাঁ, এখন তো অস্বীকার করবেই। সকালবেলা যা যা হয়েছে সবটা মুগ্ধ ডিটেইলে বলল তিতিরকে। স্নিগ্ধর সামনে কোলে উঠতে চেয়েছে, স্নিগ্ধকে শেখাতে চেয়েছে, সেটা শুনে তো তিতির লজ্জাই মরে যাচ্ছিল। মুগ্ধ দুষ্টু হাসি দিয়ে বলল, সুন্দরী, এগুলো ঘোরে তোমার মনে না? পুরোটা বিকেল ওরা বারান্দায় কফির মগ হাতে গল্প করে কাটিয়ে দিল। বারান্দার দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে গল্প, খুব সিরিয়াস টাইপের গল্প। প্রায় 1 বছরকে কিভাবে কাটিয়েছে, কার জীবনে কি হয়েছে সেসব গল্প। তিতির মুগ্ধকে সুহাসের কথাটা সব খুলে বলততেই মুগ্ধ খানিকটা চিন্তায় পড়ে গেল। বলল, তার মানে তো বিয়ে পুরো ঠিকই হয়ে গিয়েছিল। তুমি যেভাবে চলে এসেছ, ছেলেটা কিভাবে নেবে ব্যাপারটা কে জানে। যেভাবে মন চায় সেভাবে নিক। আমি তো আর ওর সাথে প্রেম করিনি। ফ্যামিলি ঠিক করেছে, এলেই যখন বিয়েটা ঠিক হওয়ার আগেই আসতে। কেন, তোমার কি কোন প্রবলেম হচ্ছে? হলে বলো, আমি এক্ষুনি চলে যাব। মুগ্ধ তিতিরের ডানপাশে বসেছিল। ডান হাতটা দিয়ে তিতিরকে টেনে বুকে নিয়ে বলল, আরে পাগলি, তা বললাম কখন? জাস্ট এটাই বলতে চাচ্ছি, এখন তোমার ফ্যামিলি বলবে তুমি তাদের মুখ পুড়িয়েছ। যেমন চায় বলুক, এখন আর আমি কিছুতেই কেয়ার করি না। বিয়েটা 2 মাস আগে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর আমি আরও ভালো করে বুঝলাম যে তুমি ছাড়া অন্য কাউকেই আমার ভালো লাগবে না। মন বসবে না কারো প্রতি। অন্য কারো হয়ে থাকার চেয়ে সারা জীবন একা থাকাটা অনেক সহজ। আচ্ছা আচ্ছা, বাদ দাও। যা হয়েছে হয়েছে। তুমি যে ফাইনালি এসেছো এটাই সবচেয়ে বড় কথা। তিতির মুগ্ধর বুকে মাথা রাখল। মুগ্ধ বলল, তোমার জ্বরটা আবার আস্তে আস্তে আসছে মনে হচ্ছে। আসুক। ডাক্তার দেখিছিলে? না, 4-5 দিন ধরে এত জ্বর, আর তুমি ডাক্তার দেখাওনি? না। অফিসে গিয়েছ? যেদিন জ্বর এসেছিল সেদিন গিয়েছিলাম, পরে আর যেতে পারিনি। ও আচ্ছা তিতির, এখন যদি তোমার ফ্যামিলির কেউ তোমাকে নিতে আসে? আমি যাব না। সত্যি তো? 100%। তিতির, কষ্ট পেও না। দেখো, আমাদের বিয়ের পর তোমার বাবা মা একদিন না একদিন মেনে নেবে। সত্যি মানবে তো? হুম মানবে। যখন আমাদের একটা বেবি হবে, তখন বেবিটাকে দেখলেই গলে যাবে। যদি না মানে? আরে মানবে মানবে। প্রত্যেকেরই নাতি নাতনির প্রতি অন্যরকম ভালোবাসা থাকে। মুখ দেখলে দুনিয়া ভুলে যায়। আর কাজটা খুব দ্রুত করে ফেলব বুঝলে। তান্নার বেবি হওয়ার আগে আমাদেরটা হলে ভালো হয়। যদি ভাইয়ার আগে হয়, প্রবলেম নেই তো। আমাদের আগে হলে ভালো, পরে হলেও ক্ষতি নেই। কেন, তোমার ভাবি কি প্রেগন্যান্ট নাকি? না। তাহলে তো হলোই, কাল আমাদের বিয়ে হয়ে যাবে। একদম নগদ নগদ আমি তোমাকে প্রেগন্যান্ট করে দেব। অনলি আদর আর আদর, নো প্রোটেকশন। ধ্যাত। লজ্জা পেয়ে তিতির উঠে দৌড় দিল। মুগ্ধ গেল পেছনে পেছনে। মুগ্ধ তিতিরকে ধরে ফেলতেই তিতির নিজেকে ছোটাতে চাইছিল। দুজনেই হাসছে, ধস্তাধস্তি তুমুল পর্যায়ে। এমন সময় কলিং বেল বাজল। মুগ্ধ ছেড়ে দিল ওকে। বলল, যাও, তোমার ননদ চলে এসেছে। বেঁচে গেলে। তিতির দরজা খুলেই হা হয়ে গেল। ইকরা দাঁড়িয়ে আছে। ইকরার সাথে ওর প্রথম দেখা হয়েছিল মুগ্ধর এক জন্মদিনে। তারপর আরও কয়েকবার দেখা হয়েছে মুগ্ধদের বাসায়, অনেক আগে যখন ওদের সম্পর্ক স্বাভাবিক ছিল। এমনিতে ইকরা যেমনই হোক, খুব মিশুক। যতবার ওদের দেখা হয়েছে ততবারই হাত ধরে। তুমি খুব লাকি, জাদু জানো নাকি? না হলে মুগ্ধ ভাইয়ার মতো মানুষ বলে যায়। এই টাইপের কথাবার্তা বলেছে ইকরা। আর প্রতিবারই তিতির ওকে অবাক চোখে দেখেছে আর ভেবেছে একটা মানুষ এত সুন্দর হয় কি করে। ইকরা বলল, ভেতরে ঢুকতে দেবে না? তিতির হেসে বলল, হ্যাঁ হ্যাঁ এসো। ইকরা আর তিতির ড্রয়িং রুমে বসল। ততক্ষণে মুগ্ধ রুম থেকে বেরিয়ে এসেছে। ইকরাকে দেখেই ওর মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। তিতির বলল, ইকরা আপু, তোমাকে কফি দেই? ইকরা হেসে বলল, না না, আমি এখন কিছু খাবো না। তুমি কখন এলে? তিতির বলল, আজ সকালে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। তিতির, তুমি কি অসুস্থ? তোমাকে কেমন যেন লাগছে। হ্যাঁ আপু, একটু জ্বর ছিল। ইকরা তিতিরের কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখনো আছে। ওষুধ খেয়েছ?
হ্যাঁ খেয়েছি। এতক্ষণে মুগ্ধ কথা বলল। তুই হঠাৎ এখানে? ইকরা বলল, এমনি তোদের খোঁজ নিতে এলাম, মামি নেই তার মধ্যে তোরা কেমন আছিস সেটা জানার জন্যই। তোর মামি তো আজ প্রায় 1 সপ্তাহ ধরে নেই, খোঁজ নেয়ার কথা আজ মনে পড়ল? আমি প্রতিদিনই বাসায় এসে খোঁজ নিই। তুই থাকিস অফিসে জানবি কি করে? ওহ, ভেরি গুড। আর কাউকে দেখছি না। বাসায় কি তোরা দুজনই? হ্যাঁ, আমরা দুজনই। কোন প্রবলেম? না, আমার কি প্রবলেম? দেন ইউ ক্যান গো নাও, আমরা একটু বিজি ছিলাম। ইকরা চোখমুখ শক্ত করে উঠে চলে গেল। মুগ্ধ গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এতক্ষণ তিতির কথা বলছিল না। এবার বলল, এভাবে না বললেও পারতে। প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে কিছু বলো না তো। আমি শিওর ও কোন না কোন ভাবে জেনেছে যে স্নিগ্ধ, পিউ কেউ বাসায় নেই আর তুমিও এসেছ। তাই স্পাইগিরি করতে এসেছে আমরা কি করছি না করছি সেটা নিয়ে। কিন্তু ও কিভাবে জানবে? জানার ইচ্ছে থাকলে অনেকভাবে জানা যায়। ও যদি না জেনে আসতো তাহলে তোমাকে দেখে অবাক হতো। কিন্তু ও অবাক হয়নি। ওহ, তাই তো। মুগ্ধ এবার তিতিরের কপালে হাত দিয়ে বলল, তোমার জ্বর একটু একটু করে বাড়ছে। আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। ধুর, আমি যাব না। তোমার কাছে এসেছি এখন আমার জ্বর এমনিতেই চলে যাবে। তুমি জেদ করছো কেন? তিতির কোন উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরল। তারপর বলল, তোমার চেয়ে বড় ওষুধ দুনিয়ায় আর নেই। আমি বাসায় বিছানা থেকেও নামতে পারছিলাম না আর তোমার কাছে এসে আমি দৌড়াদৌড়ি করছি। তুমি পাশে থাকলে আমার কোন ডাক্তার লাগবে না। আমি এমনিতেই ভালো হয়ে যাব। মুগ্ধ তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। তারপর ওর মাথার কাছে বসে বলল, রেস্ট নাও তাহলে। আচ্ছা। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিতির বলল, ইকরাকে দেখলে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? আমি চোখ ফেরাতে পারি না জানো? তিতির, তুমি ওর থেকে অনেক বেশি সুন্দরী ছিলে। আমাদের আলাদা হওয়ার পর থেকে তোমার উপর দিয়ে যেসব ঝড় গিয়েছে তার প্রভাবে তোমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বিয়ের পর দেখবে আবার ঠিক হয়ে গিয়েছে। আমি আগে সুন্দর ছিলাম একথা ঠিক, কিন্তু ওর মতো সুন্দর তো ছিলাম না। ওর চোখ, চুল, স্কিন, ঠোঁট সবকিছু এত সুন্দর। আর কি স্লিম ফিগার মাশাল্লাহ। কি যে বলো তুমি। ওর চোখগুলো তো মাছের মতো ছোট ছোট। আর চুল, ডেইলি চুলের মধ্যে কত কি লাগিয়ে বসে থাকে জানো? আর দুদিন পরপর বিউটি পার্লারে যায়। আর স্কিন, স্কিন কোত্থেকে দেখলে বুঝলাম না, সব তো আধ ইঞ্চি মেকআপে ঢাকা থাকে অলওয়েজ। আর ঠোঁট, জঘন্য টেস্ট। খালি দেখতে ভালো হলে তো হবে না। আর ফিগার, কি বলবো তিতির, ওই পিচ্ছি পিচ্ছি। না মানে এলসিডি টাইপ ফিগার আমার ভালো লাগে না। আমার তোমার মতো ফিগার ভালো লাগে। আর শুধু আমি কেন, বাংলাদেশের সব ছেলেরাই জানে মেয়েদের 32 ফিগারের চেয়ে 36 কতটা বেটার। কেন সেটা আর নাইবা বলি। তিতির লজ্জা পেয়ে মুগ্ধকে মারতে লাগল। মুগ্ধ হাসতে হাসতে বলল, আরে আমাকে কেন মারছ? মুখে লাগাম নেই কেন? এটা তো আমার জন্মগত স্বভাব। তিতির থেমে গেল। তারপর সিরিয়াস হয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? রাগ করবে না তো? না না বলো না। তুমি যে বললে ইকরার ঠোঁটের টেস্ট খারাপ, তুমি কি টেস্ট করেছ নাকি? মুগ্ধ একথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার লাইফের ফার্স্ট লিপ কিস ওর সাথেই। ম্যাজিকের মতো এই কথাটা শোনার সাথে সাথেই তিতিরের চোখ জলে ভরে যায়। ও ইকরার সাথে যত ভালো ব্যবহারই করুক না কেন ও মনে মনে তো ইকরাকে অপছন্দই করে। ব্যাপারটা খেয়াল করে মুগ্ধ একটা হাত তিতিরের গালে রেখে বলল, কষ্ট পেও না তিতির। না, কষ্ট পাচ্ছি না। তুমি বলো। ছোটবেলায় ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। ওরা তো ঢাকাতেই থাকত। ছুটিতে কুমিল্লা যাওয়ার আগে চিটাগাং যেত ওরা। তখন আমরা অনেক মজা করতাম। একসাথে খেলতাম, ঘুরতাম, আরও কত যে মজা করতাম। কাজিনরা যেমন হয় আর কি। তখন আমি ছোট, এসএসসি দিব। ও বোধ হয় 6-এ পড়ে, এক্সাক্টলি মনে নেই। তখন একদিন বিকালে আমি ঘুমিয়েছিলাম, ও এসে আমাকে কিস করে। ঘুমের ভেতর ছিলাম তো, আমিও করেছি। কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায় এবং কতক্ষণ সময় লাগে বুঝতে যে কি হচ্ছে। যখন বুঝলাম তখন আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিই। আমার লাইফের জঘন্যতম এক্সপেরিয়েন্স। তারপর থেকে আমি কাউকে কিস করার কথা ভাবতেই পারতাম না। পরে তো বড় হতে হতে আসল ব্যাপারটা বুঝেছি। তিতির নীরবে কাঁদছে। মুগ্ধ ওকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরতেই টের পেল তিতিরের জ্বর বেড়েই চলেছে। পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেঁদো না প্লিজ। আমি তো ইচ্ছে করে করিনি।
ওর প্রতি আমার কোন ফিলিংসই নেই। ভার্সিটির ট্যুরে কক্সবাজারে গিয়ে কি হয়েছিল তা তো তুমি জানো। ওকে ওভাবে দেখেও আমার মধ্যে কিছুই হয়নি। তিতির এতক্ষণ চুপচাপ কাঁদছিল, এবার ভা ভা করে কান্না শুরু করে দিল। মুগ্ধ থামানোর চেষ্টা করছিল, ওদিকে তিতির ওকে আঁকড়ে ধরে বলছে, তোমাকে আমি কাউকে দেব না, তুমি শুধু আমার, তোমার দিকে কাউকে তাকাতেও দেব না আমি, খুন করে ফেলব। আচ্ছা তোমার যা ইচ্ছে হয় করো। তিতির ফ্যাচফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, ইকরার কত বড় সাহস ও তোমাকে টাচ করে। ওর হাত কেটে টুকরো টুকরো করে মালা বানিয়ে ওর গলায় ঝুলিয়ে দেব। বদমাইশ মেয়ে কোথাকার, সেজন্যই তো সহ্য করতে পারি না ওকে। দেখো না দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তিতিরের কান্না থামছেই না, কাঁদতে কাঁদতেই বলল, শয়তান মেয়েটার এত বড় সাহস ও তোমার ঠোঁটে কিস করেছে। ওর ঠোঁট কেটে কুচি কুচি করে দোপেয়াজা করে আমি কুকুরকে খাওয়াবো। তিতিরের এ ধরনের কথায় মুগ্ধর হাসার কথা, কিন্তু হাসতে পারল না, উল্টো খুব খারাপ লাগতে লাগল তিতিরের এমন কান্না দেখে। কতটা ভালোবাসে তিতির ওকে, অথচ তিতির এভাবে চলে না এলে তো সারাজীবন আলাদাই থাকতে হতো। ওর চোখ মুছে দিয়ে মুগ্ধ বলল, কেঁদো না প্লিজ, এমনিতেই তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছ। আমার অনেক খারাপ লাগছে। দেখো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব, তোমাকে অনেক অনেক সুখে রাখব। তিতির হঠাৎ মুগ্ধর বুক থেকে উঠে সোজা হয়ে বসল, তখনও কাঁদছিল। তারপর নিজের হাত দিয়ে মুগ্ধর ঠোঁট মুছে দিতে দিতে বলল, ইকরা আমার সম্পত্তিতে কেন হাত দিল, কেন কিস করল এই ঠোঁটে, ওকে মেরে ফেলব আমি। তারপর ওর ওড়না দিয়ে মুগ্ধর ঠোঁট মুছতে লাগল, মুছতে মুছতে বলছিল, ইকরাকে আমি মেরে ফেলব, মেরে ফেলব। তিতিরের চোখে তখন অঝোর শ্রাবণ, মুগ্ধর বুকটা ফেটে যাচ্ছে।